শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময় সব খবর একসাথে। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি, সবাইকে স্বাগত জানাচ্ছি। অবশেষে ইরান ইসরায়েল সংঘাতে জড়ালো যুক্তরাষ্ট্র। B-2 বোমারু বিমান থেকে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় 12টি বাংকার বাস্টার বোমা ফেলেছে। এতে ফোর্দো, নাতানজ, ইস্পাহান পারমাণবিক কেন্দ্র ধ্বংস হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন এবং সাইট 3টিতে পারমাণবিক তেজস্ক্রিয়তা ছাড়া এমন উপকরণ আগেই সরিয়ে নেয়ার দাবি করে এই হামলার উপযুক্ত জবাব দেওয়ার হুমকি দিয়েছে তেহরান। রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, এই মুহূর্ত থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থান ও সেনা ঘাঁটিগুলো পরিণত হয়েছে ইরানের বৈধ টার্গেটে। একের পর এক বিস্ফোরণে প্রকম্পিত ইস্পাহান পরমাণু কেন্দ্র। গেল বৃহস্পতিবার হোয়াইট হাউস জানিয়েছিল 2 সপ্তাহের মধ্যেই নেওয়া হবে ইরানে হামলার বিষয়ে সিদ্ধান্ত। এ ঘোষণার 3 দিনের মাথাতেই ইস্পাহান, ফোর্দো এবং নাতানজ এই 3 পরমাণু কেন্দ্রে হামলা চালালো যুক্তরাষ্ট্র। সিচুয়েশন রুম থেকে পুরো অভিযান পর্যবেক্ষণ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তার সাথে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ অন্যান্য শীর্ষস্থানীয় কর্মকর্তারা। পরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বিস্তারিত তুলে ধরেন ট্রাম্প। দাবি করেন, ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস করা হয়েছে। I can report to the world that the strikes were a spectacular military success. Iran's key nuclear enrichment facilities have been completely and totally obliterated. মার্কিন সেনাবাহিনী ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহান এই 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় নির্ভুল হামলা চালিয়েছে। আমাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতাকে ধ্বংস করা। আমি বিশ্বকে জানাচ্ছি যে আমাদের অভিযান অসাধারণ সাফল্য পেয়েছে। ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। That was their specialty. ইরানে এই অভিযানে বিশেষ বোমারু বিমান B-2 বোম্বার ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র, এমন তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম। রিফুয়েলিং ছাড়াই 11,000 কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে পারে এই যুদ্ধবিমান। একই সাথে শত্রুর রাডার ফাঁকি দিতেও সক্ষম এটি। বিভিন্ন গণমাধ্যমের দাবি, হামলায় ব্যবহার করা হয়েছে 6টি বাংকার বাস্টার বোমা। নিজ দেশের পারমাণবিক স্থাপনায় বিমান হামলার কথা নিশ্চিত করেছে ইরান। যুক্তরাষ্ট্রকে উপযুক্ত জবাব দেওয়ার ঘোষণাও দিয়েছে দেশটি। তাদের রাষ্ট্রীয় টেলিভিশনে হুমকি দেওয়া হয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রত্যেক মার্কিনই এখন ইরানের টার্গেট। দেশটির ঘাঁটিসহ সব সামরিক ও বেসামরিক স্থাপনাকে লক্ষ্য বানানোর হুঁশিয়ারিও দিয়েছে তেহরান। ইরানের শত্রুরা ফোর্ডো, নাতানজ ও ইস্পাহানে অবস্থিত পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে, যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। দুর্ভাগ্যবশত এই অবৈধ পদক্ষেপটি IAEA এর উদাসীনতা ও সহযোগিতার কারণে হয়েছে। ইরান জানায়, ধ্বংস হয়ে গেছে ফোর্দো পারমাণবিক স্থাপনার প্রবেশ ও বহির্গমন পথ। ক্ষয়ক্ষতি হয়েছে বাকি দুটোতেও। তবে এখন পর্যন্ত কোথাও তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েনি বলে নিশ্চিত করেছে তেহরান প্রশাসন। মুস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইরানে হামলার পর যুক্তরাষ্ট্রকে কঠিন পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করে তিনি জানিয়েছেন, তেহরানের জবাবের সকল দায়ভার বহন করতে হবে ওয়াশিংটনকে। চলমান পরিস্থিতিতে মিত্র রাশিয়ার সাথে গুরুতর আলোচনা করতে মস্কো যাওয়ার কথাও জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এই হামলার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ এবং এই ভয়াবহতার সম্পূর্ণ দায়ভার যুক্তরাষ্ট্রের। চিরস্থায়ী আর ব্যয়বহুল যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের অবসান ঘটাতেই প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচিত হয়েছিলেন। তিনি কূটনীতির প্রতি আমাদের প্রতিশ্রুতির অপব্যবহার করে শুধু ইরানের সাথে বিশ্বাসঘাতকতা করেননি, বরং একজন ওয়ান্টেড যুদ্ধাপরাধীর কাছে মাথা নত করেছেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাব দিতে মিত্রদের কি পাশে পাবে ইরান? ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ত্রিকোণ সম্পর্কে ক্ষতিগ্রস্ত তেহরানের পাশে শুরু থেকেই মুসলিম দেশগুলো ছিল না, যদিও পাশে থাকার কথা জানিয়েছিল অপর 2 মিত্র পরাশক্তি রাশিয়া ও চীন। বিশ্লেষকদের মত প্রকাশে না হলেও গোপনে ইরানকে সহায়তা করতে পারে রাশিয়া। দুঃস্বপ্ন দেখছে ইরান। দেশটির গুরুত্বপূর্ণ 3 পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলার মধ্য দিয়ে ইরান ইসরায়েল সংঘাতে পুরোপুরি জড়িয়ে গেল ওয়াশিংটন। প্রশ্ন উঠেছে, সংকটকালে কি মিত্রদের পাশে পাবে তেহরান?
ইরান ইসরায়েল সংঘাতের শুরু থেকেই নীরব ভূমিকায় আরব বিশ্ব। সংঘাতের নিন্দা জানিয়ে দায় সারছে কেউ কেউ, অনেকে সেই নিন্দাও জানায়নি। বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে দূরত্ব তৈরি করতে চায় না আরবরা, আর এ কারণেই তাদের এমন বিতর্কিত অবস্থান। কোণঠাসা অবস্থানে রয়েছে ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতিরাও, আর তাই একাই লড়তে হচ্ছে ইরানকে। চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ার পর প্রশ্ন উঠছে ইরানের ঘনিষ্ঠ দুই মিত্র চীন ও রাশিয়ার অবস্থান কি হবে। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে বিপুল ড্রোন সহায়তা দেওয়ার অভিযোগ রয়েছে খামেনি প্রশাসনের বিরুদ্ধে। সেই ইরানই যখন বিপদে, তখন কি এগিয়ে আসবে রাশিয়া? যুক্তরাষ্ট্রের সাথে বিলিয়ন বিলিয়ন ডলারের বাণিজ্যকে ঝুঁকিতে ফেলে চীনও কি তেহরানের পাশে দাঁড়াবে কিনা তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। বিশ্লেষকরা বলছেন ইরানের জন্য অন্ধকারে প্রদীপ হতে পারে রাশিয়া। মধ্যপ্রাচ্যে আরেক মিত্র সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর ইরানই একমাত্র দেশ যাদের সাথে ঘনিষ্ঠতা রয়েছে ভ্লাদিমির পুতিনের। দেশটির পতন মস্কোর জন্য বড় ধাক্কা হতে পারে। এমনকি আয়াতুল্লাহ আলী খামেনির পতন হলে প্রশ্ন উঠতে পারে পরাশক্তি হিসেবে রাশিয়ার অবস্থান নিয়েও। আর তাই বলা হচ্ছে প্রকাশ্যে ইরানের পাশে না দাঁড়ালেও গোপনে তাদের সহায়তা করতে পারেন পুতিন। চীনের অবস্থান কি হবে তা নিয়ে অবশ্য রয়েছে ধোঁয়াশা। বরাবরই মধ্যপ্রাচ্য ইস্যুতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরব হতে দেখা গেছে দেশটিকে, তবে সরাসরি সংঘাতে জড়ানোর সম্ভাবনা কম বলে মত বিশ্লেষকদের। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ। ইরানে যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলায় হতভম্ব মার্কিন নাগরিকরা। তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে বিশ্ব, এমন শঙ্কায় আতঙ্ক ছড়িয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হঠকারী পদক্ষেপের বিরুদ্ধে ক্ষোভ জানাতে রাজপথেও নেমেছে অনেকে। নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে তীব্র নিন্দা জানিয়েছে বহু মার্কিনী। টেলিভিশনের পর্দায় সেটে আছে মার্কিনীদের চোখ। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে যুক্তরাষ্ট্রের এমন আকস্মিক হামলার খবরে ভেঙে পড়েছেন অনেক মার্কিনী। তীব্র হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন তারা। অনিশ্চিত এক ভবিষ্যতের শঙ্কা তাদের মনে। ভীষণ রাগ আর ক্লান্তি অনুভব করছি, অনেক কষ্টে আছি, জানি না কি করব, সন্তানদের কি বলবো, আমরা আসলে কিসের জন্য লড়ছি। তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কায়ও অনেক মার্কিনী। পরিণতি কল্পনা করে আতঙ্কিত তারা। ট্রাম্পের এমন পদক্ষেপকে তার নির্বাচনী প্রতিশ্রুতির সাথে বিরোধপূর্ণ বলেও মনে করেন বেশিরভাগ। এ যুদ্ধের মানে পুরোপুরি ধ্বংস। এর পরিণতি কল্পনাও করতে পারছি না। আমি অবাক হইনি, কিন্তু হতাশ। এক অপ্রয়োজনীয় এবং পূর্ব পরিকল্পিত যুদ্ধে পাঠানো হলো আমাদের সেনাদের। এটা ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে তো যায় না, বরং বিপরীত। এদিকে ট্রাম্পের এমন হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে নিউ ইয়র্কে রাস্তায় নেমেছে মানুষ। সব ধরনের যুদ্ধের অবসান ও শান্তি প্রতিষ্ঠার দাবি জানান তারা। রেজবানা সাইমা, যমুনা নিউজ। তেহরানে ভয়াবহ হামলার দুঃসহ স্মৃতি তাড়িয়ে বেড়াচ্ছে সেখানে থাকা বাংলাদেশিদের। এ দফায় প্রাণে বেঁচে গেলেও এখনো পুরোপুরি নিরাপদ নন অনেকেই। তুরস্ক কিংবা পাকিস্তান হয়ে দেশে ফিরতে উদ্গ্রীব তারা। ইরানের আল জাহরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুমতাহিনা খাতুনের সাথে কথা বলেছেন আমাদের সহকর্মী মাহফুজ মিশু। ইরানে ইসরায়েল আক্রমণ শুরুর পর সেখানে যে 400 বাংলাদেশি ছিলেন তারা কেউই এখন আসলে তেহরানে আর নেই, কিন্তু যে বিভৎস এবং দুঃসময় তারা কাটিয়েছেন সেই সময়ের অভিজ্ঞতা শোনার চেষ্টা করেছি আমরা। ইরানে থাকা এক বাংলাদেশি শিক্ষার্থী মুমতাহিনা, তার সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল আমাদের। আমরা তার গল্পটা শুনে আসি। হামলাটা আসলে আনুমানিক তেহরান সময় রাত 3টা 30 মিনিটের দিকে হয়েছিল। প্রথমে মনে হয়েছিল যে মেঘ ডাকছে কিংবা মেঘের শব্দ। আসলে বিশ্বাসই করতে পারিনি যে এরকম ভাবে হঠাৎ করে হামলা করবে, কারণ আমরা সবসময় দেখে আসছি যে হামলা করার পূর্বে একটা পূর্বাভাস দেয়। পরপর এরকম হচ্ছে আওয়াজ পাওয়া যাচ্ছে, কামানের আওয়াজ, মিসাইলের আওয়াজ পাওয়া যাচ্ছে। পরে আর কি ইরানিরা তাদের পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী বলল যে আসলে এটা ইসরায়েল হামলা করেছে। তারপরের 4 দিন আরও ভয়াবহ। মুমতাহিনার হোস্টেল তেহরানের 3 নম্বর অঞ্চলে, পাশেই রাষ্ট্রীয় টিভি স্টেশন, কোরিয়াসহ বিভিন্ন দূতাবাস। ফলে রেড অ্যালার্ট জারি। এরই মধ্যে টিভি স্টেশনে হামলার ঘটনা। এখন প্রাণ বাঁচাতে যেতে হবে নিরাপদ স্থানে। সেটি যেন আরেকটা যুদ্ধ। স্টেট ব্রডকাস্ট আছে যেটা, ওখানে হামলা হয়েছে, ওটা 3 নম্বর এরিয়াতে। আমি সেই রাতে শুধু একটা স্কুল ব্যাগ যেটাকে বলে,
ওইটা আমি ঘাড়ে নিয়ে মানে সরাসরি বাংলাদেশ এমবেসির দিকে আমি দৌড়াতে থাকি। এমবেসি আমাকে একটা কর্মচারীর বাসায়, যে এমবেসিতে কাজ করে ওনার বাসাতে রাতেবেলা থাকার ব্যবস্থা করে দেন। আমার সঙ্গে আমার এক ইরানি বান্ধবী ছিল, কারণ আমার প্ল্যান ছিল যে আমি যদি তেহরান খালি করতে বলে সেক্ষেত্রে আমি ওর সঙ্গে বাসায় চলে যাব। জীবন বাঁচাতে 1000 কিলোমিটার পথ অবশ্য পাড়ি দিতে হয়েছে মুমতাহিনাকে। দীর্ঘ এই যাত্রার পর তুরস্ক সীমান্তবর্তী পূর্ব আজারবাইজান প্রদেশে এক শহরে বান্ধবীর বাসায় অবস্থান তার। সকাল 10টার বাস ছিল পরের দিন। আমি কোনো রকম একটা লাগেজ কোনো 2-4টা কাপড় চোপড় নিয়ে ওর সঙ্গে উরুমের উদ্দেশ্যে রওনা দিই। রাত 11টার দিকে আমি উরুমিয়াতে ওর বাসাতে পৌঁছাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী মাস্টার্স করছিলেন তেহরানে। এই পরিস্থিতিতে মাসখানেকের জন্য সব বন্ধ, তাই এখন দেশে ফিরতে উদ্গ্রীব মুমতাহিনা। আমি যেহেতু তুরস্কের কাছাকাছি আছি, আমি পার্সোনালি এটা প্রিফার করছি যে আমি তুরস্ক দিয়ে বাংলাদেশে ফিরবো আশা করছি। এমবেসির যোগাযোগের অপেক্ষায় আছি যে হয়তো ভিসাটা প্রোভাইড করবে, এজন্যই আমি অপেক্ষায় আছি। বর্তমানে আমি আমার দেশে ফিরা মূলত বাংলাদেশ এমবেসি ইরানের হাতে। একের পর এক ইসরায়েলের হামলায় বিপর্যস্ত ইরানে থাকা অন্য বাংলাদেশি শিক্ষার্থীরাও নিরাপদে আছে বলে ধারণা। তবে ইন্টারনেট কাজ না করায় কঠিন হয়েছে পারস্পরিক যোগাযোগ। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। এক ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবে না, এই প্রস্তাবে 3টি দল ছাড়া বাকিরা সম্মত হয়েছে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের 5ম দিনের বৈঠকে তিনি জানিয়েছেন বিএনপি, এনডিএম, বাংলাদেশ এলডিপি এই প্রস্তাবে সম্মতি দেয়নি। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, এক ব্যক্তির 10 বছরের বেশি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবে না এমন প্রস্তাবের বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করেই বিএনপি সিদ্ধান্ত জানাবে। আর জানান, সংবিধানের মূলনীতির প্রশ্নে 5ম সংশোধনী ফেরত চায় দলটি। এদিকে সকালে বৈঠকের সূচনা বক্তব্যে দ্রুত জুলাই সনদ তৈরিতে সব রাজনৈতিক দলকে ছাড় দেওয়ার আহ্বান জানান অধ্যাপক আলী রিয়াজ। কিন্তু যারা আমরা একমত আছি, ইনক্লুডিং বিএনপি, যেহেতু বিএনপি বলেছে, তাদের নিজেদের মধ্যে একটা ঐকমত্য এবং অঙ্গীকার থাকবে। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এটা নিয়ে সাধারণভাবে দেখা যাচ্ছে আমাদের দ্বিমত নেই। সংখ্যাগরিষ্ঠ বিজয়ী একটা দল যদি সিদ্ধান্ত নিবে তাহলে তো এই আলোচনার প্রয়োজন হতো না। তাহলে আপনারা কেন আলোচনার মধ্যে বারবার সংসদকে টেনে নিয়ে আসেন? প্রধানমন্ত্রীর লিমিট করবেন, হাত পা বাঁধবেন বা ক্ষমতা কমিয়ে দেবেন, এনসিসির ক্ষমতা বৃদ্ধি করে দেবেন, এগুলো যদি সব একসাথে আলোচনা না আসে প্যাকেজ হিসাবে, তাহলে পরে পিসফুল হিসেবে কোনো সমাধান তো আসতে আমার মনে হয় যে পারবেন না। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের নিবন্ধনের আবেদন জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি, এনসিপির প্রতিনিধি দল। বিকেলে নির্বাচন কমিশনে আবেদন জমা দেন তারা। আর এ সময় নেতারা বলেন, কমিশনের কাছে শাপলা প্রতীক চেয়েছে এনসিপি। এছাড়া আরও 2টি প্রতীক জমা দেওয়া হয়েছে। বাকি প্রতীকগুলো হলো কলম ও মোবাইল ফোন। আরপি অনুযায়ী দল নিবন্ধনের শর্ত পূরণ করে আবেদন দাখিল করেছে এনসিপি। নেতারা দাবি করেন, আসন্ন জাতীয় নির্বাচনে 400 আসনের মধ্যে 300টিতেই এনসিপি জয়ী হয়ে সরকার গঠন করবে। জনগণের দাবির ভিত্তিতে ইসি পুনর্গঠন না হওয়ার সুযোগ নেই বলেও জানান তারা। আগামীতে সংস্কার বা ঐক্যমত কমিশনের 400 আসনের মধ্যে 300 আসন এনসিপির ঘরে থাকবে। গণ অভ্যুত্থানের সংস্কার জনগণের ম্যান্ডেট নিয়ে ব্যালট রেগুলেশনের মাধ্যমে ইনশাআল্লাহ বাংলাদেশে সম্পন্ন করবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি 3টি প্রতীককে দলের প্রতীক হিসেবে আমরা আবেদন করেছি। নির্বাচন কমিশনের থেকে আমাদের প্রত্যাশা হলো নির্বাচন কমিশন দলের প্রতীক হিসেবে আমাদেরকে শাপলা বরাদ্দ প্রদান করবে। এছাড়াও নির্বাচন কমিশনে দল নিবন্ধনের আবেদন জমা দিয়েছে বাংলাদেশ আমজনগণ পার্টি। দলের নেতৃত্বে ছিলেন দলটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক রফিকুল আমিন। গত 10 মার্চ নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসি। আর সেই অনুযায়ী দল নিবন্ধনে আবেদন করার সময় আজ শেষ হচ্ছে। আগামী অর্থ বছরের জন্য ঘোষিত 7,90,000 কোটি টাকার বাজেট অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। আগামী 1 জুলাই থেকে এই বাজেট বাস্তবায়ন শুরু হবে। সমালোচনার মুখে ফ্ল্যাট কেনা,
ভবন নির্মাণে অপ্রদর্শিত বা কালো টাকা সাদা করার সুযোগ প্রত্যাহার করা হয়েছে। 2,26,000 কোটি টাকার বাজেট ঘাটতি পূরণের জন্য সরকার অভ্যন্তরীণ উৎস থেকে 1,25,000 কোটি টাকা ঋণ নেবে, আর বিদেশি থেকে উৎস থেকে গ্রহণ করবে 1,01,000 কোটি টাকা। এবার সংসদ না থাকায় বাজেট নিয়ে বেশি আলোচনা হয়নি। অর্থ বিভাগের ওয়েবসাইটে মতামত দেওয়ার সুযোগ রাখা হয়। কয়েকটি চেম্বার ও অ্যাসোসিয়েশন সংবাদ সম্মেলন করে, কেউ কেউ আবার বৈঠকও করেছেন অর্থ উপদেষ্টার সাথে। আর জিডিপির প্রবৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে 5.5%, মূল্যস্ফীতির হার 6.5%। অর্থ উপদেষ্টা জানান, সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। বাস্তবতা হলো রিসোর্স কনস্ট্রেন্ট। তারপর আমাদের ট্যাক্সেবল ক্যাপাসিটি যেটা আমরা মনে করে ট্যাক্স করব এখানে সেখানে, আপনারা দেখছেন ব্যবসার দিক দিয়ে, ব্যক্তিগত দিক দিয়ে। আর দ্বিতীয়ত হলো বাইরে থেকে অর্থ আনা, ডেট সাস্টেনেবিলিটির ব্যাপারগুলো আছে, আমাদের সঞ্চয়ের যে মোবিলিটি এগুলো আছে। তাছাড়া আমাদের চ্যালেঞ্জ কিন্তু বেশ অনেক। আর সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ আমরা দেখলাম, আমরা যে ইম্পেক্ট প্রতিষ্ঠান, অনেক প্রতিষ্ঠান উইক হয়ে গেছে। বাজেট ঘোষণার পর্যাপ্ত সময় পাওয়া যায়নি, বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হয়নি অনেক পক্ষের সাথে, আর তাই সরকার গতানুগতিক জাতীয় বাজেট দিয়েছে, এমন পর্যবেক্ষণ সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির। গবেষকরা বলছেন, প্রস্তাবিত আর্থিক কাঠামো টেকসই হবে না, আর এ সময় সরকার কুম্ভকর্ণের ঘুম ঘুমাচ্ছে বলেও মন্তব্য করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারি উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। অর্থ সংকটের মাঝেই নতুন অর্থবছরের বাজেট চূড়ান্ত করল বাংলাদেশ। আবারও রাজস্ব আদায়ের বিশাল দায়িত্ব এনবিআর এর কাঁধে। ট্যাক্সেবল ক্যাপাসিটি যেটা আমরা মনে করে ট্যাক্স করব এখানে সেখানে, আপনারা দেখছেন ব্যবসার দিক দিয়ে, ব্যক্তিগত দিক দিয়ে, যার বড় অংশই পরোক্ষ কর নির্ভর। আবার আয়করের বাড়তি চাপ পড়ছে মধ্যবিত্তের উপর। সব মিলিয়ে কয়েক হাজার কোটি টাকার ঘাটতি নিয়ে অর্থবছর শেষ করতে যাচ্ছে রাজস্ব বিভাগ। করা হয়েছে আগামী অর্থবছরের জন্য। রোববার সিপিডির সংলাপে উঠে আসে এই বিতর্ক। গবেষকরা বলছেন, এনবিআর এর চলমান কাঠামোতে রাজস্ব ঘাটতি মেটানো সম্ভব না। প্রশ্ন আছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কৌশল নিয়েও। অর্থ নাই, কারণ রাজস্ব আহরণের দুর্বলতা রয়েছে। তারপরে আমাদের যে সামগ্রিকভাবে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে সেটার যে চাহিদা সেটাও পূরণ করা যাচ্ছে না। ব্যক্তি খাতের বিনিয়োগ সেখানে একেবারে স্থবির অবস্থা রয়েছে। ভ্যাট, সেলস ট্যাক্স, এক্সাইজ ডিউটি থেকে শুরু করে এগুলোতে যেগুলো সাধারণ মানুষের উপর পড়ে, আর মাত্র 1/3 হলো আমাদের ডাইরেক্ট ট্যাক্স। কিন্তু বাজেটের যে দর্শন, যে কারণে এই বাজেট প্রণয়ন করা শুরু হয়েছিল কয়েক শতক আগে, সেটা মূল দর্শন হলো পুনর্বন্টন। আর্থিক খাতে কেলেঙ্কারির হোতাদের গ্রেপ্তার বা শাস্তি না হওয়ার সমালোচনা করেন বিটিএমএ সভাপতি। বলেন, কঠোর হতে পারছে না কেন্দ্রীয় ব্যাংক। সেগ্রিগেট করেন, লুটিং এর টাকা আলাদা করেন, আর এটার জন্য দায়ীকে তাদের চিহ্নিত করেন, দৃষ্টান্তমূলক পানিশমেন্ট মেজার আনেন। তাইলে গোয়িং ফরওয়ার্ড আগামী দিনে ভয় পাবে মানুষ। আপনার কই একটা ব্যাংকের কর্মকর্তা তো এখন পর্যন্ত জেল হয়নি, একটা গ্রাহকেরও জেল হয় নাই। এ সময় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, গায়েবী মামলার সংস্কৃতি ব্যবসা ও বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলছে। অন্যদিকে বাজেটের নতুনত্ব নিয়ে প্রশ্ন তোলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। যেই সরকারটির কোনো নিশ্চয়তা থাকে না এবং যেই সরকারটি ইনডেফিনিট পিরিয়ডের দিকে যায়, সেই সরকার কখনোই বাণিজ্য, ব্যবসা, অর্থনীতির জন্য সুসংবাদ বয়ে নিয়ে আসে না। এই সরকারের মধ্যে একটা পিকুলিয়ার সিনড্রোম দেখতে পাচ্ছি, যেটাকে আমি একটু আনচ্যারিটেবলি বলবো, একটা নিউ ফর্ম অফ কুম্ভকর্ণ সিনড্রোম, লিসেনিং উইদাউট রেসপন্স। প্রচুর লিসেনিং, সবাই নয়, প্রাইভেট সেক্টরকে হয়তো শুনছে না, বাট রেসপন্স উইদাউট রেসপন্স। প্রতি বছর জাতীয় বাজেটের মধ্যমেয়াদী সংশোধনের সুপারিশ গবেষকদের। করা হয়েছে আগামী অর্থবছরের জন্য। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সংবিধান লঙ্ঘন করে বিগত 3টি বিতর্কিত নির্বাচন হয়েছে। এর জন্য দায়ীদের শাস্তির দাবিতে প্রথমবারের মতো নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছে বিএনপি। এর জন্য দায়ী করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক 3 সিইসি সহ নির্বাচন কমিশনারদের। তাদের বিরুদ্ধে আলাদাভাবে শেরেবাংলা নগর থানায় মামলাও করেছে দলটি। তবে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে নির্বাচনী অনিয়মের জন্য কমিশনারদের বিরুদ্ধে শাস্তির কোনো বিধান নেই। 2014 সালে একতরফা নির্বাচনের পর 2018 সালে রাতের ভোট ও সবশেষ 24-এ ডামি ইলেকশন। বিতর্কিত এই 3 নির্বাচনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছে বিএনপি।
শেখ হাসিনার পাশাপাশি সাবেক ৩ প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য কমিশনার ও সচিব সহ ১৯ জন ও অজ্ঞাতনামাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে দলটি। শেখ হাসিনা, তার স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্য যারা এর সঙ্গে জড়িত আছে তাদের সহ অজ্ঞাত আমরা এফআইআর ১৯ জনের নাম দেওয়া আছে এবং অজ্ঞাত আরও, এটা তদন্তকারী কর্মকর্তা খুঁজে বের করবে কারা এই কাজগুলো করেছিল। নির্বাচন কমিশনের নির্বাচন বিধিমতো করার ক্ষমতা আছে, সংবিধান লঙ্ঘন করছে এটা করার ক্ষমতা আছে। উনি কমিটি করতে পারেন, ওনার ট্রাইব্যুনাল আছে, ট্রাইব্যুনালে পাঠাতে পারেন, না করলে তো ওনাদের বিরুদ্ধে তো ব্যবস্থা হবে। বিএনপির অভিযোগ, জাতীয় নির্বাচনে অনিয়ম, কারচুপি এবং পক্ষপাতদুষ্ট আচরণে সরাসরি জড়িত ছিলেন তৎকালীন কমিশন। কিন্তু বিদ্যমান আইনে সাবেক নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো সুনির্দিষ্ট ধারা নেই। নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর পর শেরেবাংলা নগর থানায় শেখ হাসিনা, সাবেক ৩ সিইসি সহ ১৯ জন এবং অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করে বিএনপির প্রতিনিধি দলটি। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। মেধাহীন করে জাতিকে শাসন করার প্রবণতা থেকেই দেশে মেধা পাচারের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অর্পণ আলোক সংঘের আয়োজনে শিক্ষা ও শিক্ষাঙ্গন শীর্ষক তারুণ্যের রাষ্ট্র সংলাপে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা ও গবেষণায় কোনো অবহেলা করা হবে না। দেশে উন্নত শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি হলেই মেধা পাচার বন্ধ হবে। আর বিএনপির এই নেতা জোর দেন রাষ্ট্র থেকে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার উপর। ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ নিয়ে সবার মধ্যেই স্বস্তি ফিরেছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। পরে বৈঠক শেষে ব্রিফিংয়ে আমির খসরু বলেছেন, বিশেষভাবে ট্যারিফ ও বাংলাদেশের নির্বাচন ইস্যুতে বিএনপির পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতার শান্তিপূর্ণ ট্রানজিশন দেখতে চান তারা। মতপার্থক্য, ভিন্ন মত থাকবে, যে জায়গায় ঐক্য হবে সেখানেই কাজ করা হবে। তারেক রহমান সাহেব এবং চিফ অ্যাডভাইজারের সাথে সেই মিটিংয়ের গুরুত্ব তারাও অনুধাবন করতে পারছে এবং সেই মিটিংয়ের ফলে যে একটা বড় ধরনের দেশের মধ্যে একটা স্বস্তি আসছে এবং নির্বাচনমুখী হয়েছে সেটাও আলোচনায় আসছে। দুই দেশের মধ্যে আরও বিভিন্ন ট্রেড কীভাবে বাড়ানো যায়, বিনিয়োগ কীভাবে বাড়ানো যায় সেটা আলোচনায় আসছে। জাপান বাংলাদেশের সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক একটি নির্বাচন প্রত্যাশা করে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত সাঈদ আশিনিচি। সকালে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সৌজন্য বৈঠক শেষে এই কথা বলেন তিনি। বলেন, জামায়াত ইসলামীর সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। জামায়াত ও বাংলাদেশের সাথে জাপানের সম্পর্ক সামনে আরও দৃঢ় হবে বলে প্রত্যাশা করেন জাপানের রাষ্ট্রদূত। আর এই সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বৈঠকে জাপানের নতুন রাষ্ট্রদূতকে বিগত ফ্যাসিবাদী শেখ হাসিনার আমলে জামায়াতের উপর হওয়া নির্যাতনের চিত্র তুলে ধরা হয়েছে। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের রিমান্ড, আয়নাঘর সহ সমসাময়িক নানা বিষয়ে আলোচনা হয় এই বৈঠকে। বাংলাদেশ এবং জাপানের শিল্প, বাণিজ্য, ব্যবসার ক্ষেত্রে উভয়ের সাথে আমরা কিভাবে আরও সমৃদ্ধ হতে পারি, উত্তরোত্তর অগ্রগতি হতে পারে, আমদানি রপ্তানি পণ্যের ব্যাপারে আমরা কি করতে পারি সে বিষয়ে আমাদের মাননীয় অ্যাম্বাসেডারের সাথে মত বিনিময় করেছেন। Not only domestic issues but the foreign policy, and it was really a fruitful one. And particularly we extend a message, our strong commitment. হল ত্যাগের নোটিশকে প্রত্যাখ্যান করে হলেই অবস্থান করার ঘোষণা দিয়েছে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সোমবার দুপুরের মাঝেই স্বাস্থ্য উপদেষ্টা ক্ষতিগ্রস্ত হল পরিদর্শন না করলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তারা। কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীদের দাবির বিষয়ে তারাও একমত, তবে দ্রুততম সময়ে সব দাবি মানা সম্ভব নয়। নতুন নিয়মে সিট বরাদ্দের মাধ্যমে দ্রুততম সময়ে একাডেমিক কার্যক্রম সচল করার বিষয়ে শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ। শিক্ষার্থীদের আন্দোলনে বন্ধ ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম। রোববার দুপুরের মধ্যে দেয়া হয়েছিল তাদের হল ছাড়ার নির্দেশনা। এই অবস্থায় ছাত্রাবাসগুলো ছিল অনেকটাই ফাঁকা। তবে কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ছাত্রাবাসেই অবস্থান করেছিলেন অনেক শিক্ষার্থী। তাদের অভিযোগ, 5 দফা দাবিকে দমিয়ে দিতেই কলেজ কর্তৃপক্ষের এমন একপেশে সিদ্ধান্ত।
যেহেতু আমাদের 4 তলা একদম পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে এবং অনেকটা ঝুঁকিপূর্ণ, সেহেতু আমরা শিক্ষার্থীরা 4 তলাটা ইভাকুয়েট করছি করে অপেক্ষাকৃত যেগুলো মোটামুটি একটু নিরাপদ আছে, হ্যাঁ, যেমন ব্লক আছে হলের, সেই ব্লকগুলোতে আমরা শিফট করছি। অলরেডি আমাদের প্রায় ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে আমাদের অ্যালটমেন্ট দেওয়া আছে। এর মধ্যে আমাদের শিফট করতে হলে কোথায় শিফট করব এই বিষয়ে আমাদের কিছু বলা হয়নি। পরিস্থিতির উন্নয়নের জন্য সকালেই কলেজের অধ্যক্ষের সাথে বৈঠকে বসে শিক্ষার্থীদের একটি অংশ। 2 ঘন্টা বৈঠকের পর নতুন আলটিমেটাম দেওয়া হয়। আগামীকাল দুপুর 12 ঘটিকার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা এবং প্রতিনিধি সমেত ঢাকা মেডিকেল কলেজে উপস্থিত হয়ে ভগ্নদশা পরিদর্শন করতে হবে এবং শিক্ষার্থীদের সাথে বৈঠকে বসে দাবিসমূহের সুস্পষ্ট সমাধান দিতে হবে। অন্যথায় আমরা আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। কলেজ কর্তৃপক্ষ বলছে পরিত্যক্ত ভবনগুলোতে শিক্ষার্থীদের থাকা কোনোভাবেই সম্ভব নয়। আন্দোলনের জন্য একাডেমিক কার্যক্রমেরই ক্ষতি হচ্ছে বলেও জানান তারা। আপাতত কলেজ বন্ধ ঘোষণা হবে, ছাত্রদেরকে 24 ঘন্টার ভিতরে হল ত্যাগ করতে হবে এবং অন্তত ওই 4 তলা থেকে আজকেই ওদেরকে সব নামতে হবে এবং পরে হল সব খালি করে দেওয়ার পরে শিক্ষকরা যেভাবে হলে সিট বন্টন করবে সেই বন্টন অনুযায়ী ছাত্ররা যদি ওঠে তাহলে আমরা একাডেমিক কার্যক্রম শুরু করতে পারব। ন্যায়সঙ্গত দাবি মেনে নিয়ে মন্ত্রণালয় দ্রুতই শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনবে বলে আশা করছেন শিক্ষার্থীরা। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। আমরা এই মুহূর্তে যাচ্ছি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট এর অনুষ্ঠানে কথা বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। That was throbbing will make that happen if you keep it throbbing until we achieve those words which is given as a theme for the seminar. Honorable Chief Justice of Bangladesh, an honorable guest, honorable ambassadors and high commissioners, I feel very privileged to be here today for the very reason that I explained. This is where it all begins. If we cannot get this right, rest of it will not come right. So let's make sure we make it right. This seminar is particularly timely and significant, as I explained, as it has been convened during a pivotal period of reform of Bangladesh. Every nation awaits a moment of transformation, an opportunity to mark a new beginning. This is our moment. We want to redress the past anarchies, bad administration, despotism, and authoritarianism, and to set the country on a path of good governance and rule of law. Such movements are not engineered. They are the product of organic popular urge to dismantle old establishments and their vestiges. These movements have no single author. Rather, they symbolize our unity. Spontaneous in nature, they appear as a contradicting force, emerging to address injustices that have been inflicted on us in every aspect of our nation's life. These junctures does hold the key to a nation's future. In human history, such opportunities are rare.
আমরা ছিলাম প্রধান উপদেষ্টার বক্তব্যে। তিনি যেমনটি বলবার চেষ্টা করেছেন যে জুলাই আমাদের সুযোগ দিয়েছে সিভিলাইজেশন তৈরি করার, এবং তিনি তরুণদের নিয়েও বেশ কিছু কথা বলছিলেন। বিশেষ করে আমাদের কাজ তরুণদের স্বপ্ন পূরণ করা, এই কথাটিও তিনি একটু আগে বললেন। আমরা সরাসরি দেখাচ্ছিলাম, পরের সংবাদে যাচ্ছি। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে আগামীকাল 2 ঘন্টার কর্মবিরতি পালন করবে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। অর্থ মন্ত্রণালয়ের সামনে ব্লকেট কর্মসূচি পালন শেষে তারা এই কর্মসূচি ঘোষণা করে। সকালে মিছিল নিয়ে সচিবালয় প্রদক্ষিণ শেষে 11 নম্বর ভবনের নিচে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। বলেন, সারা দেশের কর্মচারী এই আইনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে, সময়ক্ষেপণ না করে কালো আইন বাতিল করার দাবি জানানো হয়। আর যেসব কর্মকর্তা এই অধ্যাদেশ প্রণয়নের সাথে জড়িত তাদের দপ্তরের সামনে অবস্থান ধর্মঘট করার হুঁশিয়ারিও দেন তারা। কাল সকাল 11টা থেকে 1টা পর্যন্ত জনপ্রশাসনের লাইব্রেরিতে কর্মবিরতি পালন করা হবে বলেও জানিয়েছেন তারা। ল্যাবেড হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসক মামুন আল মাহতাব স্বপ্নিলের সনদ 5 বছরের জন্য স্থগিত করেছে বিএমডিসি। আগামী 5 বছর চিকিৎসা পেশায় যুক্ত থাকতে পারবেন না তিনি। শনিবার সংস্থার সাধারণ সভায় এই বিষয়টি চূড়ান্ত হয়েছে। এছাড়া বিভিন্ন মেয়াদে আরও 12 চিকিৎসকের সনদ স্থগিত করা হয়েছে। রাহিব রেজা 2024 সালের 15 ফেব্রুয়ারি অ্যান্ডোস্কোপি করাতে ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে যান। চিকিৎসক ছিলেন মামুন আল মাহতাব স্বপ্নিল। অ্যান্ডোস্কোপির এক পর্যায়ে রোগীর অবস্থার অবনতি হয়, নেওয়া হয় আইসিইউতে। 19 ফেব্রুয়ারি মারা যান 31 বছরের রাহিব। এই ঘটনায় তোলপাড় হয় সারা দেশে। চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাহিবের পরিবার অভিযোগ দেয় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে। শুনানি শেষে বিএমডিসির সাধারণ সভায় ডাক্তার স্বপ্নিলের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয় কাউন্সিল। 5 ইয়ার্সের জন্য ওনার এটা স্থগিত করা হয়েছে, ওনার রেজিস্ট্রেশন। এটা কালকে কাউন্সিল হলো, এরপর থেকে ওনার দিকে নোটিশ দিয়ে জানানো হবে, এরপরে সেটাই হবে। এই 5 বছর উনি কোনো প্র্যাকটিস করতে পারবেন না, আদার অ্যাক্টিভিটিস গুলো বানিয়ে থাকবে আর কি। উচ্চ ঝুঁকিপূর্ণ রোগীর স্বাস্থ্য পরীক্ষা না করে এবং অ্যানেস্থেসিওলজিস্ট না থাকা সহ বেশ কিছু অভিযোগের প্রমাণ পেয়েছে বিএমডিসি। এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্তে উঠে আসে একদিনে 72টি অ্যান্ডোস্কোপি করেন ডাক্তার স্বপ্নিল। যেটা হাই রিস্ক পেশেন্ট ছিল ওইটাকে ওনারা সেভাবে আমলে নেন নাই। প্রি-অ্যানেস্থেটিক চেকআপটা প্রপারলি হয়নি। রিসাসিটেশন, যেটা কোনো অ্যানেস্থেটিস্ট ছিল না এন্ডোস্কোপি রিকভারি রুমে, রিসাসিটেশন ম্যানেজমেন্টটা কমপ্লিট হয়নি। ওভারঅল সেই জন্য পেশেন্ট তো অনেকগুলো এসে মারা গেলেন। হাইপোক্সিক এনকেফালোপ্যাথি, অ্যাসপিরেশন নিউমোনিয়া, সেপটিক শক, মাল্টি অর্গান ফেলিওর সবকিছুই ছিল আর কি। ডাক্তার স্বপ্নিল ছাড়াও আরও 13 চিকিৎসকের বিএমডিসি সনদ 6 মাস থেকে 4 বছর পর্যন্ত স্থগিত করেছে কাউন্সিল। এই সময়ে রোগী দেখতে পারবেন না তারা। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। শেষ দিনের মতো ঢাকা সেনা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে দেশের সবচেয়ে বড় আউটসোর্সিং সম্মেলন বিপিও সামিট বাংলাদেশ 2025। 2 দিনব্যাপী এই সম্মেলন আয়োজন করা হয় 9টি থিম ভিত্তিক সেমিনার কর্মশালা, যেখানে অংশ নেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ, কর্পোরেট নেতৃবৃন্দ, সরকারি প্রতিনিধি, তরুণ উদ্যোক্তারা। আলোচনায় উঠে আসে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ভবিষ্যতের কর্মসংস্থান, স্কিল ডেভেলপমেন্ট ও তথ্য প্রযুক্তি নীতিমালায় আধুনিকীকরণ সহ বিভিন্ন বিষয়। আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নারায়ণগঞ্জের দেওভোগে মর্গান বালিকা উচ্চ বিদ্যালয়ের 6 শিক্ষকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। বিকেলে স্কুল গেটের সামনে সাবেক বর্তমান শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা মানববন্ধন করে। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে আবারও মানববন্ধন করে 6 শিক্ষকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা ও সাময়িক বহিষ্কার প্রত্যাহারের দাবি জানান। যমুনা ফিউচার পার্কে হয়ে গেল পেগাসাস লেদার্স লিমিটেডের পরিবেশক সম্মেলন। শনিবার জাঁকজমকপূর্ণ ডিলার সম্মেলনের প্রধান অতিথি ছিলেন যমুনা গ্রুপের পরিচালক মনিকা নাজনীন ইসলাম। আর এ সময় যমুনা গ্রুপের হেড অফ সেলসের ডিজিএম মোহাম্মদ আব্দুল মালেক, এইচসিএম ডিরেক্টর মোহাম্মদ আফসার উদ্দিন, পেগাসাস লেদারের কারখানা জিএম ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফরিদ উদ্দিন সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্মেলনে বাটা, অ্যাপেক্স, বে, লোটো, পান্ডার মতো নামি দামি ব্র্যান্ড সহ 50টি পরিবেশক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। পেগাসাস লেদার লিমিটেড যমুনা গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। পেগাসাস লেদার
পরিবেশক সম্মেলন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। দেশব্যাপী প্রায় 50 জন সম্মানিত ডিলার এতে অংশগ্রহণ করেছেন। এ সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল ডিলারদের সাথে আমাদের পারস্পরিক সম্পর্ক আরও বৃদ্ধি করা এবং বাজারের চাহিদা অনুযায়ী ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা। ঢাকায় অনুষ্ঠিত হলো শিশুদের সংক্রামক রোগ প্রতিরোধে টিকাদান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। এর আয়োজন করে সানোফিয়া ফার্মা পিএলসি। শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত হয় এক্সপেন্ডিং প্রোটেকশন এগেইনস্ট চাইল্ডহুড ইনফেকশাস ডিজিজেস অ্যান্ড ভ্যাকসিনেশন শীর্ষক এই সম্মেলন। দেশি বিদেশি শিশুরোগ বিশেষজ্ঞরা টিকাদান বিষয়ে আলোচনা করেন। বিশেষজ্ঞরা জানান নিউমোনিয়া, টাইফয়েড, হেপাটাইটিস এ ও ইনফ্লুয়েঞ্জার মতো রোগ প্রতিরোধে সময় মতো টিকা অত্যন্ত জরুরি। আলোচনায় উঠে আসে 6টি গুরুত্বপূর্ণ ভ্যাকসিন যেগুলো এখনও সরকারি ইপিআই তালিকায় অন্তর্ভুক্ত নয়। আয়োজক প্রতিষ্ঠান সাইনোভিয়া ফার্মা জানিয়েছে এই সচেতনতামূলক উদ্যোগ দেশের শিশু স্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যেহেতু এই রোগগুলো শিশুদের মধ্যেই বেশি প্রবণতা দেখা যায় এবং শিশুদের জন্য একটি প্রাণঘাতী রোগ সবগুলোই, বিশেষ করে ইনফ্লুয়েঞ্জা, মেনিনজাইটিস, টাইফয়েড, হেপাটাইটিস এ এবং বি। এই ছিল সব খবরের সব আপডেট। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।